আসসালামু আলাইকুম। আজকে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র এই জিনিসটা প্রমাণ করব। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমি আজকে সিমুলেশন অ্যাড করেছি যা তোমাদের বুঝতে খুবই বোধগম্য করবে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে আমরা জানি যে আসলে যান্ত্রিক শক্তি জিনিসটা কি। যান্ত্রিক শক্তি বলতে আসলে পদার্থবিজ্ঞানে বিভব শক্তি প্লাস গতিশক্তিকে বোঝায়। ওকে, আচ্ছা, বুঝতে পারছো? হুম। বিভব শক্তি, তাহলে এখন প্রশ্ন হয় যদি বিভব শক্তি কাকে বলে? then বিভব শক্তি জিনিসটা হচ্ছে কোন একটা বস্তুর যদি অবস্থা অথবা অবস্থান যে কোনো একটার পরিবর্তন করে নতুন আরেকটা অবস্থায় অথবা অবস্থানে যদি নিয়ে যাও তাহলে আমরা যে শক্তিটা ওই বস্তুতে সঞ্চিত হবে তাকে আমরা কি বলতে পারবো? বিভব শক্তি। ওকে, যেমন তুমি যদি কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে, যেমন হচ্ছে নিচের থেকে তুমি একটা 10 তলা বিল্ডিং এর ছাদে নিয়ে গেলা একটা ইটকে, তাহলে ইটের অবশ্যই কি হইলো? অবস্থার পরিবর্তন হইলো। এই অবস্থার পরিবর্তনের কারণে তার ভিতরে একটা শক্তি সঞ্চিত হবে, যে শক্তির কারণে কি করতে পারবে? সে আসলে কাজ করতে পারবে। কেমনে কাজ করতে পারবে বুঝবো? যখন যদি আমি মনে করো ওই ইটকে ছাদের কর্নারে রাখলাম বা ছাদের রেলিং এর উপরে রাখলাম, তখন যদি তাকে হালকা একটু টাচ করে ফেলে দেওয়া হয় তখন কি সে কি মুক্তভাবে কি নিচে পড়তে থাকবে? তো নিচে পড়তেছে মানে কি তার ভিতর অবশ্যই কি হচ্ছে? সে দূরত্ব অতিক্রম করতেছে। আর আমরা জানি কি দূরত্ব অতিক্রম করলে কি কাজ হবে? তাহলে সে কি একটা কাজ করার সামর্থ্য অর্জন করলো। তার মানে সে তার ভিতর বিভব শক্তি সঞ্চিত হইছে বিধায় সে কাজ করার সামর্থ্য অর্জন করলো। আচ্ছা, এখন যদি বলি যে বিভব শক্তি বা স্থিতি শক্তিকে কয় ভাগে ভাগ করা যায়, আসলে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলতে পারে যে কয়েকভাবে ভাগ করা যায়, এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তবে মোটামুটি 3 ভাবে এটাকে ভাগ করা যায়, যেমন হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। মাত্র যে উদাহরণটা দিলাম যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে আমরা কি একটা বস্তুকে ছাদের উপরে নিয়ে গেছি, তো ওই ইট বা যে কোনো একটা বস্তুতে যে শক্তিটা সঞ্চিত হইলো ওই শক্তিটাই হবে তোমার বিভব শক্তি, যাকে আমরা সংজ্ঞায়িত করব অভিকর্ষীয় স্থিতিশক্তি দ্বারা। ওকে, তারপরে যদি আমি বলি যে স্থিতিস্থাপক বিভব শক্তি, আরেক প্রকার বিভব শক্তি আছে যেটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। তাহলে বন্ধুরা বলো তো, স্থিতিস্থাপক বিভব শক্তি এটা কিভাবে সঞ্চিত হবে? আচ্ছা, স্প্রিং এ যদি আমরা টান দেই তাহলে কি স্প্রিং প্রসারিত হবে? প্রেসার দিলে সংকুচিত হবে। তাহলে টান অথবা প্রেসার দেওয়ার ফলে যে সংকুচন প্রসারণটা ঘটলো, এই সংকুচন প্রসারণের কারণে স্প্রিং এ কি একটা এক ধরনের শক্তি সঞ্চিত হয়, যার কারণে কি আমি টানলে সে স্প্রিং আমাকে তার দিকে নিয়ে যেতে চায়, আর যদি প্রেসার দেই তাহলে আমাকে বিপরীত দিকে ছুঁড়ে ফেলতে চায়। তাহলে এইটা কিভাবে সৃষ্টি হলো? ওই যে আমি তাকে প্রেসার দিয়েছি বা টান দিয়েছি, এর কারণে তার ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়েছে। এই শক্তিটা হবে তার স্থিতিস্থাপক বিভব শক্তি। আরেক ধরনের বিভব শক্তি আছে, সেটা হচ্ছে তোমার তড়িৎ বিভব শক্তি। আচ্ছা, ক্যাপাসিটরের দুইটা ধারক বা দুইটা পাতে যে চার্জ জমা হয়, চার্জ জমার কারণে কি হয়? একটা শক্তি সঞ্চিত হয়। একটা শক্তি সঞ্চিত, যেমন কারেন্ট যদি চলেও যায় তখন যদি আমরা যদি হঠাৎ করে তখন সেই মুহূর্তে অল্প সময় ব্যবধানে যদি আমরা সেই ক্যাপাসিটরকে ধরি বা টাচ করি তখন কি হবে? আমরা একটা শক খাবো। কেন খাচ্ছি? কারণ তার ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়েছিল। এই শক্তি সঞ্চয়ের ফলে আমরা শক খাচ্ছি। তাহলে এই যে সঞ্চিত শক্তিটা, এই শক্তিটাকে আমরা বলতে পারবো তড়িৎ বিভব শক্তি। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন আসলে গতি শক্তি কাকে বলে?
গতিশক্তি আসলে কোনো একটা গতিশীল বস্তু, তার যে গতি আছে এই গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে, সেই সেই অবস্থাটাকে আমরা বলবো গতিশক্তি। যেমন একটা মনে করো একটা সাইকেল, সে কি আসতেছে পিছন থেকে আইসা একটা ভ্যানে ধাক্কা দিল। তাহলে ভ্যানে ধাক্কা দেওয়ার ফলে ভ্যানটা কি হবে, কিছুটা সময় হইলেও কি, কিছুটা হয় অল্প হইলেও কি সামনে চলে যাবে। তাহলে সামনে যে চলে গেল একটা কি হইলো, অবশ্যই কি হইলো, একটা কাজ হইলো, কারণ ভ্যানের স্মরণ ঘটেছে, একটা কাজ ঘটেছে। তাহলে এই কাজ করার সামর্থ্যটা সে কিভাবে পেল, আসলে কি সাইকেলের ভিতর যে গতি শক্তিটা জমা ছিল, এই গতি শক্তির কারণে সে কি ভ্যানকে কি সামনে যাইতে, যে সামনে যাওয়ার জন্য যে কাজটুকু, সেই কাজটুকু সে করতে পেরেছে। ঠিক আছে? তাহলে কি কারণে করতে পারলো, সাইকেলের গতি শক্তির কারণে করতে পারলো। ওকে, এখন একটা ইন্টারেস্টিং সিমুলেশন দেখবো, একটু মনোযোগ সহকারে দেখো। এইখানে একটা একটা লোক 60 কেজি বড়র একটা বস্তু, এখানে আমরা কয়েকটা জিনিস খেয়াল করি। এখানে একটা লোক, 60 কেজি বড়র একটা লোক, সে হচ্ছে স্লাইড করে একবার উপরে যাচ্ছে, তারপর এই পাশ থেকে স্লাইড করে আবারই সে অন্য পাশে উপরের দিকে উঠবে, একবার নিচে নামবে আবার এসে উপরের দিকে উঠবে। আর এই বাম পাশে খেয়াল করি, বাম পাশে আমাদের কি আছে, একটা মিটার আছে। সেই মিটারে দেখাচ্ছে কাইনেটিক এনার্জি কত ওই অবস্থানে, তার পটেনশিয়াল এনার্জি কত, এবং তার টোটাল এনার্জিটা কত। তার মানে কি, তার গতিশক্তি আর একটা কি বিভব শক্তি, এই দুটা যোগফলটা হচ্ছে নিচে টোটাল শক্তিটা। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, যে পয়েন্টে বস্তুটা থাকবে, প্রত্যেকটা পয়েন্টেই কি হবে, প্রত্যেকটা পয়েন্টেই তোমার হচ্ছে টোটাল শক্তিটা মানে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পটেনশিয়াল এনার্জি হবে সব সময় সমান। মানে এই বস্তুর ক্ষেত্রে 3485.8 জুল প্রত্যেকটা পয়েন্টে। আর এই যে বস্তুর উপরে দেখতেছো একটা বলের মতো, এখানে গ্রিন কালার দ্বারা বোঝাচ্ছে গতিশক্তি, আর নীল কালার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার বিভব শক্তি। তাহলে যখন বস্তুটা উপরে থাকবে, যত উপরে থাকবে তার বিভব শক্তিটা তত বেশি থাকবে। যত নিচে নামবে বিভব শক্তিটা আস্তে আস্তে কমে কমে গতি শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে যত নিচে নামবে বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হবে, মানে গতি শক্তি বৃদ্ধি পাবে আর বিভব শক্তি হ্রাস পাবে। আর যত উপরে উঠবে বিভব শক্তি তত বৃদ্ধি পাবে আর গতি শক্তি তত হ্রাস পাবে। কিন্তু একটা শক্তি শুধু আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এখানে কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না, রূপান্তরিত হচ্ছে না। এটা কিভাবে বুঝলাম, যেমন এই দুইটা শক্তি যোগ করলে সব সময় কি একই মান আসবে। ওকে, এখন তোমরা একটু ভিডিওটা ভালোভাবে খেয়াল করো। এই যে উপরে যাচ্ছে, এই যে এখানে কোনো তার গতিশক্তি ছিল না, এই যে আস্তে আস্তে তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, উপরে যাচ্ছে বিভব শক্তি বৃদ্ধি পাচ্ছে, নিচে যাচ্ছে তার গতিশক্তি হ্রাস পাচ্ছে, সরি, নিচে যাচ্ছে তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিভব শক্তি হ্রাস পাচ্ছে। হুম, এই যে মিটারের দিকে খেয়াল করো, যে প্রত্যেকটা পয়েন্টে আমি কতক্ষণ পর পর পয়েন্টটা চেঞ্জ করেছি, প্রত্যেকটা পয়েন্টে তার কি হচ্ছে, গতি শক্তি এবং বিভব শক্তিটা চেঞ্জ হচ্ছে, কিন্তু যোগফলটা কি একই থাকতেছে, 3485.8 জুল। ওকে, আচ্ছা, এখন আমরা এমন একটা বস্তু নিব, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, এইটা আমাদের প্রমাণ করতে হবে
আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে কি দেখা আছে, এম বড় একটা বস্তু বি বিন্দুতে আছে। সেটা আসলে আমরা কি করছি, যে ভূমি থেকে এইচ উচ্চতায় নিয়ে যায় তাকে বি বিন্দুতে রাখছি। তারপর বি বিন্দুতে রাখলাম, সে বি বিন্দুতে কি স্থির অবস্থায় আছে, এবং স্থির অবস্থায় যদি থাকে তাহলে আমরা বের করব যে বি বিন্দুতে তার টোটাল শক্তিটা কত, মানে বিভব শক্তি কত এবং তার গতি শক্তিটা কত। এই দুটা যোগ করে দিলে তো আমরা টোটাল শক্তিটা পাবো। তাহলে আমরা প্রথমে যদি চিন্তা করি তার বিভব শক্তি, তাই বি বিন্দুতে বিভব শক্তি হবে mgh, কারণ বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। এম জানি কি বস্তুর ভর, আর জি কি অভিকর্ষ ত্বরণ, এইচ মানে হচ্ছে যতটুকু উচ্চতায় তাকে নেওয়া হয়েছে। তাহলে বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হয়েছে মানে কি এইচ পরিমাণ উচ্চতায় নেওয়া হয়েছে, তাহলে তার বিভব শক্তি হবে mgh। আচ্ছা, আচ্ছা, গতি শক্তির সূত্র কি আমরা জানি, গতি শক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে বি বিন্দুতে যদি আমরা গতি শক্তির কথা বলি তাহলে কি হবে, বি বিন্দুতে গতি শক্তিটা আসলে হবে জিরো। কারণ সেই বস্তুটা কি বি বিন্দুতে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে মানে কি তার এখানে কোনো ভেলোসিটি নাই, আদি ভেলোসিটিও নাই, তারপরে হচ্ছে তার ফাইনাল ভেলোসিটিও নাই। তাহলে ভেলোসিটি না থাকলে কি হাফ এম বি স্কোয়ার, বি স্কোয়ারের মান জিরো, তাহলে টোটাল টার্মটা কি হয়ে যাবে আমার জিরো, টোটাল টার্মটা হয়ে যাবে জিরো। ওকে, এখন বি বিন্দুতে তাহলে টোটাল শক্তিটা হবে কি স্থিতিশক্তি প্লাস হচ্ছে গতিশক্তি। তাহলে স্থিতিশক্তি হচ্ছে mgh, আর হচ্ছে আমার গতিশক্তি জিরো। তাহলে টোটাল বি বিন্দুতে আমার টোটাল শক্তি কত দাঁড়াইলো, বি বিন্দুতে টোটাল শক্তিটা হচ্ছে mgh। এটা একটু মনে রাখবে কারণ আমার পরের স্লাইডে এটা কাজে লাগবে। এই, আচ্ছা, এখন আসো বি বিন্দু। তো আমার বি বিন্দু তো আমরা ধারণা নিলাম বি বিন্দুতে কি ঘটলো। এখন আসো বস্তুটাকে যদি আমি ছেড়ে দেই, উপর থেকে যদি ছেড়ে দেই তাহলে কি একটা নির্দিষ্ট সময় পর সে কি করবে, একটা নির্দিষ্ট সময় পর সে নিচে দিকে আসবে, নিচের দিকে মনে করো সি বিন্দুতে আসলো। এখন আমরা নির্ণয় করব যে আসলে সি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি প্লাস গতি শক্তি, বিভব শক্তি প্লাস গতি শক্তি। আচ্ছা, ভালো কথা। এইখানে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, বস্তুটার উচ্চতা কিন্তু প্রাথমিক অবস্থায় কি ছিল এইচ। আচ্ছা, এখন বস্তুটা বি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে মানে কি সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সে দূরত্ব অতিক্রম করলো এক্স পরিমাণ। এখানে কিন্তু দূরত্ব এক্স, কিন্তু দূরত্ব উচ্চতা না, মানে বি বিন্দু থেকে সি বিন্দুতে সে দূরত্ব অতিক্রম করলো এক্স পরিমাণ। ওকে, তাহলে এখন আমরা বের করি যে বি বিন্দুতে থেকে সি বিন্দুতে আসলো। আচ্ছা, সি বিন্দুতে তার বিভব শক্তি কি, আমরা জানি বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। এম জি এইচ, এখানে এইচটা কি উচ্চতা। আচ্ছা, ভালো কথা। মানে এই সি বিন্দুতে বস্তুটার উচ্চতা কত এটা আমার জানতে হবে। উচ্চতা কত দেখো, এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুর উচ্চতাই তো হবে আসলে তোমার বস্তুটার উচ্চতা, তাই না? তাহলে সি বিন্দুর উচ্চতাটা কি হবে, এই টোটাল উচ্চতা, এই টোটাল উচ্চতা থেকে যদি তুমি এই যতটুকু সে নিচে নামছে এক্স পরিমাণ নিচে নামছে, এইটুক বাদ দেয়া দিলে, এইটুক তো বাদ দেয়া দিলে কি তুমি কি বস্তুটার কি উচ্চতা পেয়ে যাবে। বস্তুটার উচ্চতা তাহলে কি হবে, এইচ থেকে যদি এক্স বাদ দেও তাহলে এইটুক উচ্চতায়, এই যে এইটুক উচ্চতায় হবে কি তার টোটাল উচ্চতা। ওকে, তাহলে টোটাল উচ্চতাটা হবে এইচ মাইনাস এক্স, মানে সি বিন্দুতে বস্তুটার উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স। আচ্ছা, তাহলে সি বিন্দুতে তোমার গতিশক্তি বের করবে এখন, আর বিভব শক্তিটা কি তাহলে এম জি এইচ মাইনাস এক্স।
সি বিন্দুতে গতিশক্তির সূত্র কি হবে? হাফ এম বি স্কোয়ার। আচ্ছা ভালো কথা, হাফ এম। এখন আসো বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, আচ্ছা, এখানে ইউ স্কোয়ার মানে হচ্ছে বস্তুটার আদিবেগ কি? মনে করো হচ্ছে বি নট হচ্ছে বস্তুটার আদিবেগ, বি নট স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে লিখলাম আমরা বি নট স্কোয়ার 2as। তাহলে এর পরিবর্তে লিখলো আমরা জি। আর এস কি? এইখানে বস্তুটা বি থেকে সিতে আসছে, যতটুকু সরণ করছে বস্তুটা, তাহলে সরণ কতটুকু করছে? বি থেকে সিতে আসতে বস্তুটা সরণ ঘটেছে এক্স পরিমাণ। তাহলে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার সমান লিখতে পারি বি নট স্কোয়ার প্লাস 2gx। বুঝতে পারলা? এখানে এক্সটা হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি যদি বি নট স্কোয়ার এর মান কি? আসলে বস্তুটা তো আগে স্থির অবস্থায় ছিল, তাই না? তাহলে আদিবেগ কি? জিরো। তাহলে বি নট স্কোয়ারটা আমরা বাদ দিলে তাহলে আমাদের থাকবে হাফ এম ইন্টু 2gx। তাহলে এম আর এখানে কি আছে? হাফ আর টু কাটাকাটি দিলে কি থাকবে? mgx। তাহলে সি বিন্দুতে বস্তুটার কি দাঁড়াইলো? সি বিন্দুতে বস্তুটার গতিশক্তি কি দাঁড়াইলো? mgx। আর স্থিতিশক্তি দাঁড়াইলো বা বিভব শক্তি দাঁড়াইলো mg ব্র্যাকেটে h মাইনাস এক্স। ওকে, এখন আমরা সি বিন্দুতে যদি টোটাল শক্তিটা বের করতে যাই, টোটাল শক্তি কি হবে? বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে আমরা দেখি সি বিন্দুতে টোটাল শক্তিটা হবে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কি ছিল? স্থিতিশক্তিটা আমার ছিল mg h মাইনাস এক্স, আর গতিশক্তিটা ছিল mgx। তাহলে mgh মাইনাস mgx প্লাস mgx, তাহলে mgx কাটা, তাই থাকে শুধু কি? mgh। তাহলে সি বিন্দুতে টোটাল শক্তি কত? সি বিন্দুতে টোটাল শক্তি হচ্ছে mgh। কিন্তু ইন্টারেস্টিং বিষয় যে বি বিন্দুতেও আসলে টোটাল শক্তিটা কত পাইছিলাম? দেখি আমরা আবার আগের স্লাইডে যদি যাই, দেখো বি বিন্দুতেও টোটাল শক্তিটা কত পাইছিল? mgh। ঠিক আছে, তাহলে বি বিন্দুতেও কি পাইছো? mgh। আবার সি বিন্দুতেও পাইছো কি? টোটাল শক্তিটা mgh। তার মানে কি দেখলা? যে বি বিন্দু বলো সি বিন্দু বলো, প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা হিসাব করি দেখবো যে প্রত্যেকটা পয়েন্টে গতি শক্তি এবং বিভব শক্তির যোগফলটা সেম আসতেছে, মানে mgh পরিমাণ আসতেছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে টোটাল শক্তি সমান, মানে কি? প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তি সংরক্ষণ রাখলো, মানে এখানে তোমার যদি কোনো আলাদা শক্তির, মনে করো যে বাতাসের বাধা বা অন্য কোনো রকম বাহিরের শক্তি না থাকে, তাহলে কি প্রত্যেকটা পয়েন্টে তোমার এই বিভব শক্তি প্লাস গতি শক্তি সমান থাকবে। এটাই হচ্ছে কি তোমার যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। তাহলে এখান থেকে একটা আমরা কি জিনিস বুঝলাম? বস্তুটা যতই নিচের দিকে যাবে বস্তুটার বিভব শক্তি হ্রাস পাবে। তাহলে বিভব শক্তি একটা শক্তি হ্রাস পাচ্ছে, তাহলে এই শক্তিটা কি বিনাশ হয়ে যাচ্ছে? না, এই শক্তিটা হ্রাস পাচ্ছে মানে কি? এই শক্তিটা হ্রাস পাচ্ছে মানে গতি শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, মানে স্থিতি শক্তিটা কে নিয়ে যাচ্ছে? গতি শক্তি। মানে তাইলে কি স্থিতি শক্তিটা কিসে কনভার্ট হচ্ছে? গতি শক্তিতে কনভার্ট হচ্ছে। আর যত উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাবা কি হবে? বিভব শক্তি কি বৃদ্ধি পাবে, গতি শক্তি তত হ্রাস পাবে। কিন্তু এই দুইটা যোগ করলে দেখবো যে সব সময় কি এদের যোগফল সমান। ওকে, ধন্যবাদ। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।